প্রিয় দর্শক, প্রেক্ষাপট অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রেক্ষাপটের অনুসন্ধানী দল মালয়েশিয়ায় গিয়ে সরেজমিনে তুলে এনেছে সেখানে থাকা বৈধ এবং অবৈধ অভিবাসীদের কান্না, দুঃখ এবং মানবেতর জীবনের গল্প। চলুন ঘুরে আসি মালয়েশিয়া থেকে। বাংলাদেশের 1 কোটিরও বেশি মানুষ প্রবাসে থাকেন। জীবনের প্রয়োজনে একটু সুখের আশায় তারা দেশের মায়া ত্যাগ করে বেছে নেন প্রবাস জীবন। আমরা যখন দেশে ঈদ করি কিংবা পহেলা বৈশাখের মতো নানা উৎসবে মেতে উঠি, তখন কেমন কাটে তাদের জীবন? নিঃসঙ্গ জীবনে কি তাদের মনে পড়ে দেশের কথা? প্রিয়জনের প্রিয় মুখ কি ভেসে ওঠে তাদের মনের গহীনে? প্রেক্ষাপট দল মালয়েশিয়া ঘুরে এসে তুলে এনেছে তাদের হাসি, কান্না, আনন্দ আর বেদনার গল্প। প্রতি বছর লাখো বাংলাদেশি পাড়ি জমান বিদেশে, স্বপ্ন নিয়ে, পরিবারকে ভালো রাখার প্রত্যাশা নিয়ে। এই স্বপ্নের একটি বড় অংশ জুড়ে আছে মালয়েশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম অর্থনৈতিক শক্তি মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্য। 1990-এর দশক থেকে শুরু হওয়া এই শ্রমবাজার আজও গুরুত্বপূর্ণ বৈদেশিক আয়ের উৎস। মালয়েশিয়া বাংলাদেশের শ্রমবাজারের একটি বড় অংশ দখল করে আছে, বিশেষ করে নিম্ন ও মাঝারি দক্ষ শ্রমিকদের জন্য। মালয়েশিয়া কাজের অবস্থান খুব ভালো। যারা মালয়েশিয়া কাজের জন্য আসতে চায়, আমি বলবো নম্বর 1 স্কিল নিয়ে আসো, স্কিল নিয়ে কাজ করো। কনস্ট্রাকশনের ওয়ার্কার হোক বা ফ্যাক্টরি ওয়ার্কার হোক, ন্যূনতম ভালো ইংলিশ জানলে ভালো, কারণ এখন সব টেকনোলজি, সব সাইডে টেকনোলজি, মেশিন বা যে কোনো সিস্টেম, বেশিরভাগ কম্পিউটার, ছোট বড় অনেক ধরনের কম্পিউটার সিস্টেম আছে। সবাই ওয়েলকাম। যারা প্রসেসিংয়ে আসবা বা হয়তো কলিংয়ে ক্লিয়ারভাবে আসবা, ভালো কোম্পানি দেখে আসবা, যাচাই করে আসবা। টেকনোলজির কোম্পানি এখন এআইয়ের অনেকগুলো সিস্টেম মালয়েশিয়াতে ডেভেলপ হইতেছে। তোমরা যারা ভালো স্কিল নিয়ে আসতে পারবা, ভালো বেতন পাবা। আর যারা স্কিল ছাড়া আসতে চাও, তারা ভালো কোম্পানি দেখো। যেমন ক্লথিং সেক্টর, টেক্সটাইল, এখানে কেমন বেতনে কাজ করে? এখানে 1800, 2000, 2500 টাকা পর্যন্ত আমাদের স্যালারি আছে। বাংলায় ফিগারটা কেমন যদি? 60-70,000 টাকা পর্যন্ত। আলহামদুলিল্লাহ ভালো। আমি মালয়েশিয়া দীর্ঘ 9 বছর ধরে আছি। দাদা গরিবে আছে, ঠিক আছে। দাদা গরিবের কাজটা অনেক ভালো, ঠিক আছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো, ঠিক আছে। সব দিক থেকে আমরা বাংলাদেশিরা বাইরা যারা মালয়েশিয়া আছি অনেক ভালো আছি। আমরা তো বৈধভাবে আছি, তাহলে মোটামুটি কাজ পাওয়াটা একটু সমস্যা নাই, কাজও পাওয়া যায় বৈধভাবে আসলে। এখানে আছি, দীর্ঘদিন ধরে আছি, প্রায় 8, 9, 10 বছরের উপরে। এখন আমাদের যেই কাজ, আমাদের একটা প্র্যাকটিক্যালি কাজ বলতে আমরা যে টেকনিক্যাল কাজ করি, ওয়ার্কশপের কাজ করি, গাড়ির কাজ করি, তো আমরা তো মোটামুটি ভালো আছি। অনেকেই এখানে সেকেন্ড হোম করে ভালো আছেন, অনেকে এখানে এসে ব্যবসা বাণিজ্য করে সুখের দেখাও পেয়েছেন। তবে বেশিরভাগ মালয়েশিয়া প্রবাসীর জীবন কাটে কষ্টে, বিশেষ করে যারা অবৈধ পথে এখানে এসেছেন। যারা অবৈধভাবে আসে তারা যাতে অবৈধভাবে পন্থা অবলম্বন করে না আসে, তাদের জন্য কিছু বলার আছে কিনা? সবাই অবৈধভাবে আসতে মানুষে অনেক কষ্ট, অবৈধ মানুষ এখানে অনেক কষ্ট করতে হয়। এখানে চলাতে বেশি, তারপরে খাওয়া থাকা, সব জায়গায় চাকরি পেয়ে শান্তি নেয়। ধরেন ঠিকমতো পারতে ঘুমাইতে পারবে না, একটা টেনশন থাকে, কখন জানি আসি ধরে নিয়ে যায়। যে টেনশন ধরে আমরা কাজের ক্ষেত্রে যে ভালো কাজ করতে পারবে না, ভালো স্যালারি পাবে না, অবৈধ মানুষ আসে।
কেউ রাখতেও চায় না এইটা অবস্থায়। কেউ যদি ভুল করে যদি কোনো খারাপ কোম্পানিতে এসে পড়ে বা হয়তো কোনো দালালের মাধ্যমে এসে পড়ে, তখন সমস্যা। যদি টুরিস্টে আসে তাহলে কাজ পাওয়া যায়, কাজ কইরা যেরকম শান্তি পাওয়া যায় না, অথবা পুলিশের সমস্যা আছে। টুরিস্টে আসলে অনেক অপরাধীতে ধরা পড়লে তারপরে জেল খাটতে হয়। মালয়েশিয়া অনেক জেল, অনেক কঠিন জেল মালয়েশিয়ার। তাহলে টুরিস্টে আমরা না আসাটা ভালো আর কি। তো যতটুকু সম্ভব আমরা বৈধভাবে থাকতে চাই, আর আমরা বৈধভাবে আসতে চাই মালয়েশিয়া। কলিং যদি খুলে তাহলে কলিং আসতে চাই আমরা। যারা লিগেল আছে তারা মোটামুটি ভালো আছে, আর যারা অবৈধ আছে তারা খুব সংশয়ের মধ্যে আছে। তাদেরকে বৈধতা করে দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, যাতে তারা সুযোগ সুবিধা পায়। আর যারা কলিং আসতে চায়, কলিংয়ের আগে আমি মনে করি কলিংয়ের আগে যারা অবৈধ আছে তাদেরকে বৈধতা দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানাবো। চলুন শুনি মালয়েশিয়া প্রবাসীদের অজানা কথা। কক্সবাজারের রামুর বাসিন্দা ক্লিন্টন বড়ুয়া 2015 সালে স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়া গিয়ে লেখাপড়ার পাশাপাশি KLCCর আমেরিকান স্টারবাকস কফি হাউসে কাজ শুরু করেন। পরে চাকরি শুরু করেন ক্লথ স্টোরে। মালয়েশিয়ান এক চাইনিজ তরুণীর সঙ্গে পার্টনারশিপে কাপড়ের ব্যবসা শুরু করে আর পেছনে তাকাতে হয়নি তাকে। সেই থেকে তার জীবনে এগিয়ে যাওয়ার গল্প। তিনি এখন মালয়েশিয়ান এক ভারতীয় তরুণীর সঙ্গে যৌথ মালিকানায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে টি শার্ট ব্র্যান্ড হিরো প্রতিষ্ঠা করেছেন। মালয়েশিয়ান বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে টি শার্ট কাস্টমাইজ করে সরবরাহ করা হয় তার নিজস্ব প্রতিষ্ঠান থেকে। তিনি শোনালেন ভিন দেশে এগিয়ে যাওয়ার নেপথ্যের গল্প। আমি 2015 সালে স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়া আসি। তখন আমার বয়স ছিল 18। আমি তখন আসার পর থেকে মালয়েশিয়া জব করি। আসলে প্রথমে আমি জব করি স্টারবাকস কফি হাউসে। তারপর আমি একটা ক্লোথিং স্টোরে কাজ করি টোটাল 2 বছর। এরপরে আমার একটা এদেশি একজন চাইনিজ একটা মেয়ের সাথে ভালো পরিচয় হয়। ও আমাকে সাজেস্ট করে বিজনেস করার জন্য। এরপর থেকে আমি আস্তে আস্তে ক্লোদিং বিজনেসে, প্রিন্টিংয়ে, বিভিন্ন রকমের কোম্পানিতে টি শার্ট সাপ্লাই দেওয়ার ব্যবসা করি। আমার ধরতে গেলে আমার বিজনেসের 99%ই লোকালদের সাথে। আমার পুরো বিজনেসে 99 সাথে সব দেশি মানুষের সাথে। এটা এখানে আপনার গভর্নমেন্টের মানুষের সাথে, বড় বড় কোম্পানিদের সাথে, সব এই দেশি লোকালদের সাথে। যতটুক জানি সবাই যতটুক রেসপেক্ট আমাদেরকে করে, মনে হয় না অন্য কোনো দেশেই আমাদের মতো বাংলাদেশিদের মানুষকে সম্মান করবে। আমরা যেই বিজনেস করি, আমার বিজনেসের 99% আমি দেশি মানুষজনের সাথে করি। আমার পার্টনার এই দেশি। আমরা কাপড় সাপ্লাই দিয়ে এই দেশির মানুষদেরকে। আমাদের বাংলাদেশের সাথে আমাদের কোনো ব্যবসায় হয় না। এরপরও এই দেশের মানুষ আমাদেরকে প্রচুর রেসপেক্ট করে, প্রচুর আমাদেরকে ভালোভাবে, আমাদের সাথে ভালোভাবে ব্যবহার করে। যার আমাদেরকে কোনো রকমের কোনোদিনও খারাপ ভাবে, খারাপ চোখে, ছোট করে কোনোদিনও দেখে না। পরিস্থিতি বলতে সবসময় জীবন যুদ্ধ, প্রত্যেক দিনই যুদ্ধ। বেঁচে থাকার জন্য প্রত্যেক দিনই যুদ্ধ করা লাগে। এটা কাজের সেক্টরে হোক, বিজনেস সেক্টরে হোক, কেউ বলতে পারবে না। সবার যার জায়গা থেকে উনি স্ট্রাগল করতেছে। কেউ সাকসেসফুল বলতে কোনো পৃথিবীতে কেউ নাই। যার যা আছে এর চেয়ে বেশি দরকার, ওইটাই মানুষের চাওয়া, ওইটাই মানুষের পাওয়া। আমার আজকে যা আছে এর চাইতে বেশি আমার লাগবে, এই জন্য আমরা স্ট্রাগলগুলো করে থাকি। এই বাংলাদেশ থেকে যারা আসবে বা আছে এখানে, অনেকেই বিভিন্ন রকমের বিজনেসের সাথে জড়িত, অনেকেই বিজনেস করতেছে, অনেকেই কাজ করতেছে। সবাই যার মতো করে সবাই স্ট্রাগল করতেছে। কেউ বলতে পারবে না আমি এতই কাজ করতে, না। যার যে ব্যবসায় করে উনি স্ট্রাগল করতেছে। সব কিছুর পেছনে হার্ড ওয়ার্কিং, সবাই হার্ড ওয়ার্কিং। বাংলাদেশি মানুষ সবাই হার্ড ওয়ার্ক। কেউ কনস্ট্রাকশনের সাইডে কাজ করা হোক, কনস্ট্রাকশন সাইডের সুপারভাইজার হোক, এরপরে যাই পুরো কনস্ট্রাকশন সাইড বাংলাদেশিদেরও আছে। যেই কাজে করুন না কেন সবাই এখানে কাজ করতেছে, সবাই হার্ডওয়ার্ক করতেছে বাংলাদেশের মানুষ। মালয়েশিয়ান এই তরুণী মনে করেন মালয়েশিয়াতে বৈধ পন্থায় এসে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অনেক ভালো কিছু করা সম্ভব। তবে এর জন্য প্রয়োজন সততা ও নিষ্ঠা। Malaysia is a place full of people from all sorts of backgrounds, right? And I believe Bangladeshis being here have only grown the diversity in Malaysia. Of course, each of us bring different things to the table, but I can
proudly say that there are many things Bangladeshis can do here in Malaysia that Malaysians ourselves cannot. And I think it's a beautiful partnership that we're able to work well together. So for me, I love having Bangladeshis to work with, but I will say this, I choose the people in my circle very carefully. So that's not to say that everyone is good or everyone is bad, but there are gems out there. মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের জীবনের যুদ্ধের গল্প আমরা আরও শুনব এই বিরতির পর। অনেক না পাওয়া ও হতাশার গল্পের মাঝেও রয়েছে অসংখ্য সফলতার গল্প, রয়েছে মা বাবা স্ত্রী সন্তান ও পরিজন থেকে হাজার মাইল দূরে থাকার বেদনার গল্প। নোয়াখালীর কোম্পানিগঞ্জের বাসিন্দা পলাশ চন্দ্র দাস 2007 সালের দিকে দেশ থেকে পাড়ি জমান অজানা অচেনা দেশ মালয়েশিয়ায়। তিনি ধীরে ধীরে যুক্ত হন পোশাক শিল্পের সাথে। এখন তিনি প্রতিষ্ঠা করেছেন দাদা গ্রুপ। এই গ্রুপের অধীনে 5 প্রতিষ্ঠানে প্রিন্টিং, ডিজাইনিং, ফিনিশিং সহ বিভিন্ন ক্লোদিং সেক্টরে কাজ করেন অন্তত 5 শতাধিক বাংলাদেশি। ভিন দেশে পরিবার পরিজন নিয়ে ভালো থাকলেও নারীর টান অনুভব করেন সব সময়। এটা তো অনেক লং স্টোরি। আমি 2007-এ আসছি এখানে, অলমোস্ট প্রায় 18 বছর মতো হয়ে গেছে। ব্যবসা বলতে আমার এখানে 6টা কোম্পানি, 6টা কোম্পানির বাইরে আমি কতগুলো ইনস্টিটিউটের সাথে কাজ করি, আর আমি কতগুলো প্রজেক্টের সাথে কাজ করি। আমি বিশেষ করে এখানে মালয়েশিয়ান কিছু কোম্পানি আছে, অনেক বড় বড় কোম্পানি যারা টেক্সটাইলের সাথে জড়িত বা এক্সপোর্ট ইনপুটের সাথে জড়িত, তাদের সাথে আমার বিভিন্ন ধরনের অনেক ব্যবসা জড়িত। আসলে লিগেলি আমি এখন বলতে মুশকিল আমার ব্যবসা বাণিজ্য কয়টা, তবে আমার 6টা কোম্পানি। এই 6টা কোম্পানিতে কতজন ওয়ার্কার রয়েছে, আর এইসব ওয়ার্কারের মধ্যে বাংলাদেশি কয়জন? আমার বাংলাদেশি ওয়ার্কার 30 জনের বেশি আমার বাংলাদেশি ওয়ার্কার আছে, যেটা আমার কর্পোরেটে অফিসিয়ালভাবে কাজ করে বা যারা হ্যান্ডেল করে। তবে এই 30 জন লোকে প্রায় 70 থেকে 75টা ফ্যাক্টরি কন্ট্রোল করে, যেখানে ওয়ার্কারের সংখ্যা হতে পারে 500 থেকে 700। তবে এরা সবাই আমাদের ভিতরে যুক্ত। তবে সবগুলো আমার কোম্পানি না, এখানে যে 30 জন আছে এরা আমার, এছাড়া আমার এই দেশের লোকাল ওয়ার্কার্স বেশি। মালয়েশিয়ার কুয়ালালামপুর সহ আশেপাশের রাজ্যগুলোতে পোশাক শিল্পের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং, মেটাল, ফেব্রিকেশন, কনস্ট্রাকশন, ক্লিনিং সহ বিভিন্ন সেক্টরে অবদান রেখে চলেছেন প্রবাসীরা। তাদের সুখ দুঃখের জীবনের গল্প প্রায় একই। কাজের পাশাপাশি বলতে গেলে রবিবারে তো ছুটি থাকে, রবিবারে যদি আমরা বন্ধু বান্ধব মিলে ঘুরতে যাওয়া যায়, তারপর আপনার ক্রিকেট খেলা যায়, ফুটবল খেলা যায়, ওই জায়গায় মাঠ আছে। প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে বুকে ধারণ করেন, এজন্যই পহেলা বৈশাখ কিংবা বাঙালির উৎসবের দিনগুলো তারাও উপভোগ করেন। মালয়েশিয়াতেই বানিয়ে ফেলেন এক টুকরো বাংলাদেশ। তাপসনী শাসবায়ে মুমুর সরে দাউড়ায়ে। প্রথমত হচ্ছে বিদেশে থেকে দেশটাকে আসলে অসম্ভব সবাই মিস করে। সেক্ষেত্রে দেখা যায় বাংলাদেশে বিভিন্ন কমিউনিটি আছে, প্রবাসী ভাই বোনেদের জন্য কমিউনিটি আছে, আমরা যারা মালয়েশিয়াতে পড়াশোনা করতে আসছি আমাদের জন্য স্টুডেন্ট কমিউনিটি আছে। মাঝে মাঝে গেট টুগেদার হয়, ঈদ বা পূজা বা পহেলা বৈশাখের এখন প্রোগ্রাম হচ্ছে। তো বিভিন্ন প্রোগ্রামে হচ্ছে আমরা চেষ্টা করি যেন বাংলাদেশে একটা ফিল নিতে পারি, এখানে নাচ গান সংস্কৃতি এটা আমরা প্রেজেন্ট করতে পারি, এটার জন্য আসলে আয়োজনটা হয়। এবং আমরা এখানে দূর দূরান্ত থেকে প্রবাসী ভাই বোনেরা আসে, সবাই আসে। তো একসাথে একটা গ্যাদারিং হলে আমাদের কাছে মনে হয় না যে আমরা আসলে বিদেশে আছি, মনে হয় যে আমরা আসলে বাংলাদেশে আছি। তো এভাবেই আসলে আমাদের বিদেশের জীবনটা আমরা বাংলাদেশের জীবনটা আসলে এখানে বসে থেকে দেখা যায় উপভোগ করছি বিদেশের মাটিতে। এই প্রথম আমি নববর্ষের সময় দেশের বাইরে আছি, কিন্তু দেশের বাইরে থেকেও মনে হচ্ছে যে না আমি দেশের মধ্যে আছি, কারণ এক টুকরো রমনা বটমূল মনে হচ্ছে যে এখানে আছে এবং সবাই বাঙালি খাবারের ঐতিহ্য, বাঙালি খাবার সবকিছু নিয়ে এখানে উপস্থিত আছে।
এবং আমিও কিছু বা অল্প কিছু আয়োজন করেছি, এই যে পুডিং, ডাল পুরি, তারপরে চিড়ার মোয়া, ঝালমুড়ি এবং আরো এখানে ফুচকা, ঝালমুড়ি আরো অনেক কিছু আছে যারা, এবং সবাই বেড়াতে আসছে, সবাই ঘুরছে ফিরছে। এই তো আজকে এই যে দেশে কিভাবে ফিল করছেন, দেশে থাকলে কিভাবে উদযাপন করছেন? দেশে থাকলে হয়তো এইভাবেই সাদা শাড়ি, লাল পাড় বা হয়তো লাল জামা, সাদা জামা বা যে কোনো জামা পরে হয়তো যে কোনো জায়গাতে ঘুরতে যাওয়া, রিক্সায় করে যাওয়া। এই তো আসলে বাংলাদেশের মানুষকে খুব মিস করতেছি এই নববর্ষে। আমরা সবাই একসাথে খুব সুন্দর করে উদযাপন করতাম, কিন্তু এই বাঙালি কমিউনিটি আমরা সব একসাথে হয়ে যখন সবার খাবার দাবার সবকিছু মিলিয়ে অনুষ্ঠান, সবাই গেট টুগেদার টাইপের আর কি, আমরা জিনিসটাকে উদযাপন করতেছি মালয়েশিয়ার ভিতরে। আসলে আপনি জানেন বৈশাখ মানেই হচ্ছে টিএসসি যাওয়া, তারপর ঢাকা ইউনিভার্সিটি ঘুরে বেড়ানো, বৈশাখী মেলা যাওয়া। কিন্তু এক্সেপ্ট দ্যাট আমার লাস্ট ইয়ার, আমি 2 বছর ধরে মালয়েশিয়াতে, লাস্ট ইয়ার আমার ফ্যামিলি ছাড়া, ফ্রেন্ডস ছাড়া আমি পুরো একা একা বৈশাখ করেছি। কিন্তু দিস ইয়ার ইটস ফুল অফ কালার্স। মনে হচ্ছে যে ছোট হইলেও ইটস স্টিল আ সেলিব্রেশন। তো হ্যাঁ, ইটস ফিলিং গ্রেট, ইট ইজ এ গ্রেট ফিলিং। ইউজুয়ালি আপনি মানে আরো 10 জনকে জিজ্ঞাসা করেন, বিদেশ লাইফটা না অনেক লোনলি। আপনি এরকম গ্যাদারিংস বলতে গেলে চোখে পড়েই না। সো ইউজুয়ালি কিছু কিছু টাইমে বাইরে অফিস থাকে, স্কুল থাকে, ভার্সিটি থাকে, হয়ই না এরকম কোনো প্রোগ্রাম করা। ইভেন মাঝে মাঝে আমাদের ঈদের মতো সেলিব্রেশনও স্কুল কলেজের মধ্যে কাটানো লাগে। কিন্তু উইথ অল দ্যাট প্রেশার, অল দ্যাট ওয়ার্কলোড, আমরা এখানে একসাথে সবাই জড়ো হয়েছি। লাইক ইটস আ বিউটিফুল থিং। লাইক এরকম প্রোগ্রাম আমি আগে কখনো মালয়েশিয়াতে করিনি, অ্যান্ড ইটস নিউ ফর মি। সো ইটস আ গ্রেট ফিলিং। এটা পুরোই নতুন আমার জন্য। কিন্তু সব বাঙালির গল্পই এমন আনন্দ উৎসবের নয়। মানব পাচারকারী চক্র, দালাল এবং কিছু প্রতারক রিক্রুটিং এজেন্টদের কারণে অনেকেই এখানে এসে এক অমানবিক জীবনের মুখোমুখি হচ্ছেন। তাদের জীবন আতঙ্কের এবং কষ্টের। যারা অবৈধভাবে আসে তাদের অনেক কষ্ট। তাদেরকে বৈধতা দিলে মোটামুটি আমাদের বাংলাদেশের জন্যই ভালো হবে। আমাদের বাংলাদেশে এখানে অনেক কষ্ট, অবৈধ যারা আছে তারা অনেক কষ্ট করতেছে, বিদেশে থাকে অনেক কষ্ট করতেছে। তাদেরকে যদি বৈধতা দেওয়া হয় তাহলে আমাদের বাংলাদেশের জন্যই ভালো হবে। আমাদের বাংলাদেশের মানুষ অনেক কষ্ট করতেছে, বিদেশ এখানে আসে অনেক কষ্ট করতেছে, বাট খাওয়া দাওয়ার ঠিক মতো খেতে পারতেছে না, অনেক জায়গায় ঘুরতেছে, দোকানে খেতেছে। এই সব মিলে তো বাংলাদেশের জন্য একটা তারা যুদ্ধ করতে আসছে এই দেশে, এই অবস্থা। সম্প্রতি মালয়েশিয়ায় পুলিশি ধরপাকড় শুরু হওয়াতে অবৈধভাবে যারা এখানে আছেন তারা এখন আরও দুর্বিষহ অবস্থায় পড়েছেন। কাজ করে ভালোই লাগছে, কিন্তু 1 বছর ধরে আইছি, কাগজপত্র পুলিশের ঝামেলায় সমস্যায়, কিন্তু 1 নম্বর ভিসা লাগছে আর ভিসা দেশে দেয় নাই, অনেক হয়রানি হইতেছে। কিন্তু কাজে ইনশাল্লাহ সমস্যা নেই, কাজ সুন্দরভাবে করতে পারি। আসলে কিন্তু বাংলাদেশের লোক যারা আছে সবাই চায় বৈধতা থাকার জন্য, কিন্তু টাকা দিয়েও বৈধতার সুযোগটা পাচ্ছে না, টাকা পয়সা আত্মসাৎ করে চলে যাচ্ছে এজেন্টরা। এভাবে অবৈধ পথে বিদেশে আসা যে কতটা ভয়াবহ তা শুধু ভুক্তভোগীরাই জানেন। তাই যে সুখের আশায় আপনি দেশ ছাড়ছেন তা দুঃস্বপ্ন হয়ে যাবে যদি আপনি অবৈধ পথে মালয়েশিয়া বা প্রবাসে যান। এর ফলে শুধু আপনার জীবন বিপন্ন হবে না, বাংলাদেশের ভাবমূর্তিও নষ্ট হয়। অন্যদের জন্য বিদেশের দরজা বন্ধ হয়ে যায়, যেমন হয়েছিল মালয়েশিয়ায়। অবৈধ পথে যারা বিদেশে যাচ্ছেন তাদের অনেকেই ফিরছেন লাশ হয়ে, আর যারা শেষ পর্যন্ত যেতে পারছেন তারাও কি বেঁচে আছেন? সেই প্রশ্নের উত্তর খুঁজব আমরা এই বিরতির পর। আশার খবর হচ্ছে আবারও বৈধ প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার ব্যাপারে সম্মত হয়েছে মালয়েশিয়া। বাংলাদেশিদের জন্য কলিং ভিসা চালু করতে যাচ্ছে দেশটি। আমার অনেক দিনের থাকা তো মালয়েশিয়াতে, আমার যতটুকু এক্সপিরিয়েন্স ওইভাবে না আসাই ভালো। তবে অনেক লোক আমি যতটুকু জানি তাদের হয়তো কোনো পুরান রিলেটিভ বা হয়তো এখানে মালয়েশিয়া থাকা অবস্থায় এই ধরনের যারা বা হয়তো এজেন্ট হিসাবে কাজ করে তারা তাদেরকে অনেক সময় উৎসাহিত করে। তবে এই পথগুলো ভালো না, খুবই খারাপ। অনেক লোক কিছু গুটি কয়েক কিছু লোক সাকসেস হতে পারে, তবে বেশিরভাগ লোক কিন্তু হতাশাগ্রস্ত হয় বা হয়তো এখানে আসার পরে কাজ পায় না, বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত হয়।
তা আমি বলবো যে আপনারা আসলে ওই পথে আসেন না। এই যে এখন সরকার কলিংয়ের ব্যবস্থা করছে, আপনারা কলিং আসেন, স্কিল নিয়ে আসেন, ভালোভাবে কাজ করেন। সমুদ্র পথ বা হয়তো অন্য কোনো পর্যায়ে বা হয়তো ট্যুরিস্টে এসে এখানে আপনি ওয়ার্কার হিসেবে থেকে যান, তখন একটু সমস্যা। অনুরোধ করব আপনারা এই পথটা মুক্ত থাকেন। তাই এবার বাংলাদেশকে আরও বেশি সতর্ক হতে হবে। প্রবাস জীবন ভীষণ কষ্টের। যত ভালোই থাকুন, শেষ পর্যন্ত দেশের জন্য মন কাঁদে। দেশের আলো বাতাস আর আপনজনদের জন্য হাহাকার লাগে। দেশটা যখন ভালো চলে, আমাদের দেশ সুন্দর চলুক, আমরা চাই। আমরা এত কষ্ট করতেছি বিদেশে, যখন ভালো বাংলাদেশ ভালো চলুক, ভালোভাবে চলুক। হ্যাঁ, অনেক মিস করি তাদেরকে। পরিবার নাই, বাবা মা নাই কাছে, স্ত্রী নাই, কেউ আমাদের পাশে নাই। আবার এখানে আমরা বাংলাদেশি ভাই ব্রাদার এখানে আছি, সবাই একসাথে মিলেমিশে থাকি আর কি, চলাফেরা করি। পরিবারকে অনেক মিস করি। ঈদের দিনকে আমরা বাংলাদেশি ভাইরা যারা থাকি মুসলমান, সবাই একসাথে ঈদ করি। মানে এটা আর কি, সবাই আর কি আপনার বাংলা হিসেবে সবাই একসাথে থাকলে একটা মন ভালো থাকে, এইটাই। তাছাড়া এমনি আমরা তো সবাই ফ্যামিলিকে মিস করি, কারণ ফ্যামিলি তো আমাদের কাছে নাই। ঠিক আছে, এখানে আলহামদুলিল্লাহ সামনে কোরবানির ঈদ, কারণ কত ভাই ব্রাদার দেশে যাইব, মালয়েশিয়া আছে কিছু ভাই ব্রাদার, সবাই আমরা একসাথে ঈদ করতে পারি। পরিবার পরিজনদের প্রিয়জনদের সবাইকে মিস করতেছি অনেক। সামনে ঈদে অনেক মিস করবো সবাইকে, এবং সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, এবং সবাইকে জানাই ঈদ মুবারক। আত্মীয় স্বজন তো অনেকের সাথে কাজের ঝামেলার কারণে সবসময় কথা বলা যায় না, আর পরিবারের সাথে দৈনিক কথা হয়, তো সমস্যা নাই। পরিবারের সাথে অনেক মিল আছে, সমস্যা নাই। ফিল তো থাকবেই, তবে থাকার পরেও কিছু করার নাই। যাতে প্রবাস জীবন, তাহলে সেটা মেনে নিতে হয়। সবাই 2-1 টাকা রুজি করার জন্য প্রবাস জীবন কাটায়, তারা এইভাবেই জীবনযাপন করতেছে। ফ্যামিলি ভালো রাখার জন্য, ফ্যামিলি সুখে শান্তি রাখার জন্য সবাইও চেষ্টা করে। বিদেশ ছেলে সন্তানের ভবিষ্যৎ উন্নত করার জন্য সবাই দীর্ঘদিন যাবৎ বিদেশে করে থাকে। তবুও সব কষ্ট ভুলে তারা নিজেদের জীবন উৎসর্গ করেন আমাদের সুখের জন্য। ওদের মরদ তো আছে, ঠিক আছে, সব কিছু মিলাই আমরা পারছি মহাভারত বেশি চ্যালেঞ্জের বেশি। কিভাবে মিস করেন তাদেরকে? অনেক মিস করি, ছেলে সন্তান মহাভারত অনেক মিস করতেছি। তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। কি বলবো, তাদের উদ্দেশ্যে কিছু বলার আমরা আছি। দেশের মানুষ ভালো থাকুক, আমরা তো চাই না দেশের মানুষ ভালো থাকুক, এই যুগে থাকুক, স্বাধীন থাকে। আচ্ছা, বিয়ে করেছেন? হ্যাঁ, সন্তান আছে আপনার? হ্যাঁ, আমার সন্তান আছে, 3টে সন্তান, ছেলে আছে 3টে। আচ্ছা, বিয়ে করেছেন কয় বছর হয়? 14 বছর চলতেছে। 14 বছর। বড় সন্তানের বয়স কত? বড় বছর 13, 13.5 চলতেছে। 13.5। কথা হয় ছেলে সন্তানের সাথে, স্ত্রীর সাথে? হ্যাঁ, কথা হয়। দেশে যাচ্ছেন তো কতদিন হচ্ছে? আমি বেশি দিন হয় না আসছি। কতদিন হয়? 2 মাস হতেছে। 2 মাস হচ্ছে। এর মধ্যে সবশেষ কখন কথা হয়েছে আপনার সন্তানের সাথে? কালকে কথা হয়েছে। কালকে কথা হয়েছে। আজকে কথা হয়নি। আচ্ছা, সবার ছোট যে বাচ্চা 3 জনের মধ্যে, তার বয়স কত? 7 বছর চলতেছে। আমার টুইন বেবি তো, আচ্ছা। 2 জনের বয়স সেম আছে, ওরা ভালো আছে মোটামুটি। তারা কি বলে দেশে যাওয়ার জন্য? হ্যাঁ, এটা তো অবশ্যই বলে। কি বলে? বাবা দেশে চলে আস, আমার টাকা দরকার নেই, তুমি দেশে চলে আসো। বাংলাদেশ দেখতেছে অনেক সুন্দর। বাংলাদেশ নতুন সরকার এসেছে, সবাই সরকারের সাথে তাল মিলে চলতে হবে এবং সরকারকে উত্তরাণ দিতে হবে, যাতে সরকার আমাদের সাথে চলতে পারে ভালো, দেশ এগিয়ে নিয়ে যেতে পারে ভালো। বাংলাদেশকে অবশ্যই অনেক মিস করি। এই 6 বছরে অনেক কিছু হারাইছি, অনেক কিছু আনন্দ থেকে হয়েছি, ঈদ পূজা সবকিছু থেকে বঞ্চিত আছি 6 বছরের ভিতর। তো আশা করি বাংলাদেশকে অনেক মিস করি আর কি। যদি সরকারে যদি রেমিটেড যারা আছে তাদেরকে সুযোগ দেয়, তাহলে রেমিটেড যদি বাংলাদেশে প্রচুর পরিমাণ যায়, তাহলে আমরা মনে করি আমাদের দেশটা উন্নত হবে, সুন্দর হবে। দেশের অনেক গরিব লোক এখন আমাদের বাংলাদেশে আছে, তারা একটু সচ্ছল হতে পারবে।
আমি এটাই মনে করি। দেশ দেশ তো মাতৃভূমি, মাতৃভূমির টান তো আমার প্রচুর। দেশ নিয়ে অবশ্যই আমি তো আগে 5 বছর মানে কোভিডের আগে আমি প্রচুর যাওয়া আসা করতাম। এখনও যেতে মন চায়, কিন্তু আমি বিজনেস নিয়ে একটু ব্যস্ত থাকি, এই কারণে আর এখন যাওয়া হইতেছে না, তবে হবে। দেশ নিয়ে আমার খুব প্রাণ কাঁদে। দেশের জন্য সবাই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাইরা যারা আছে তাদের জন্য অনুভূতি তো অবশ্যই থাকে। পরিবারের উদ্দেশ্যে যদি বলতে চাই, আমরা বিদেশ আসছি আপনাদের জন্য, টাকা ইনকাম করতেছি আপনাদের জন্য। আমাদের কষ্ট হলো আপনারা ভালো থাকেন, আপনারা সুখে থাকেন। আপনারা দোয়া করবেন যেন আমরা ভালো থাকি, টাকা কামাইতে পারি আপনাদেরকে দিয়ে, যাতে আপনারাও সুখে থাকেন, আপনারা যাতে ভালো থাকেন। অবশ্যই বাংলাদেশকে সবসময় সামনে রাখতে চাই, কারণ যেখানেই থাকি না কেন সবসময় মনে হয় যে যত কিছুই যেখানেই যাই না কেন আমার বাংলাদেশই সবচেয়ে ভালো। সব প্রবাসী ভাই বোনদের সালাম। আপনারা আমাদের গর্ব, আপনাদের জন্যই আমরা এগিয়ে যাচ্ছি। অবৈধ পথে বিদেশ যাত্রা আসলে মৃত্যুকে আলিঙ্গন করা। কোনোভাবেই মানব পাচারকারী দালালদের খপ্পরে পড়বেন না, প্রলোভনে পা দেবেন না। মনে রাখবেন, আপনার জীবন সবচাইতে মূল্যবান। আজ এ পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।